নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। ভুলে যান ডিএ। সরকারি কর্মীদের টাইট দিতে এবার নয়া কৌশল মমতার। হতাশ সরকারি কর্মীরা। মেয়র পদ খোয়াবেন ফিরহাদ হাকিম। ববির মৌলবাদী মন্তব্যে রেগে আগুন মমতা। বিশাল ক্ষতি হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানিয়ে দিলেন দুঃখের সঙ্গে। থমকে গেল শীত। বৃষ্টি হবে 3 জেলায়, দক্ষিণবঙ্গে ফের কবে পারদপতন। জানুন আজকের আবহাওয়ার খবর। ফেরানো হল জামিনের আবেদন। ভেঙে পড়লেন কালীঘাটের কাকু। সন্দীপ এবং অভিজিতের জামিনের বিরোধিতা, ধর্মতলায় ধর্নার পথে সিনিয়র ডাক্তাররা। অনুব্রত ও কাজলের গড়েও মুখ পুড়ল তৃণমূলের। এক যুগ পরে নির্বাচনে খেলা দেখালো বাম কংগ্রেস জোট। বিধাননগরে প্রমোটারকে মারধর। 50 লাখ টাকা তোলা চান তৃণমূলের কাউন্সিলর। গ্রেপ্তার 2, খোঁজ নেই কাউন্সিলরের। তোরা যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে, হঠাৎ কি হল অনুব্রত মণ্ডলের। বীরভূমের কোর কমিটির বৈঠকে একই রূপ কেষ্টর। কলকাতা শহরেই তৈরি হচ্ছিল বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট। 2 পড়ুয়া সহ গ্রেপ্তার 3। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মেলেনি কাঙ্ক্ষিত ডিএ, জানিয়ে ক্ষোভ অব্যাহত। চলছে লাগাতার আন্দোলন, প্রতিবাদ। কবে ডিএ জট খুলবে তাও সকলের অজানা। এরই মাঝে সরকারি কর্মীদের জন্য আরও কড়াকড়ি রাজ্যের। প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনতে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট অনুযায়ী সরকারি অফিসারদের জন্য এবার এক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চলেছে নবান্ন। গত সপ্তাহেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ। এই অ্যাপের মূল উদ্দেশ্য হল সরকারি অর্থের যথাযথ ব্যবহার, যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ করা যায় সেই লক্ষ্যে তৈরি করা হচ্ছে অ্যাপ্লিকেশন। জানা যাচ্ছে নয়া এই অ্যাপ্লিকেশনের নাম ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ ভার্সন 1.0.0। এবার এর দ্বারা সরকারি কর্মচারীদের একাংশেরও ঘুম উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। সরকারি ক্ষেত্রে সম্পত্তির মেরামতি ও রক্ষণাবেক্ষণের নামে কারচুপির অভিযোগ আজকের নয়। যেখানে কাজের দরকার নেই সেখানেও খাতায় কলমে কাজ দেখিয়ে নেওয়া হয় টাকা। সরকারের বরাদ্দকৃত অর্থ তছরূপ করার বহু অভিযোগও রয়েছে। এবার এসবে লাগাম দিতেই মাস্টার স্ট্রোক। এই অ্যাপ সঠিকভাবে কার্যকর হলে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রেও নয়া মাইলফলক যুক্ত হবে বলেই মনে করা হচ্ছে। সংখ্যাগুরু সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যের জন্য এবার দলের শীর্ষ নেতৃত্বের তিরস্কারের মুখে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদকে জানিয়ে দিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, ফিরহাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই। একটি সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরহাদ বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব। তার এমন মন্তব্যের মধ্যে বিভাজনে ইন্ধন এবং বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান যোগানো হয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। বিতর্কের মুখে পড়ে রবিবার ফিরহাদ অবশ্য বলেছেন, আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব। অপরদিকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরও দাবি, তৃণমূল বুঝতে পারছে রাজ্যের মানুষ এর পরে ওদের প্রত্যাখ্যান করবেন, তাই বিভাজন ও মেরুকরণের রাজনীতি করেই বেঁচে থাকতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা সত্ত্বেও এই বিতর্ক আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রয়াত বিনোদন দুনিয়ার লেজেন্ড কিংবদন্তি তবলা বাদক এবং সুরকার জাকির হোসেন 15 ডিসেম্বর রবিবার 73 বছর বয়সে প্রয়াত হলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ জাকির হোসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। এটি দেশ এবং তার লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার, ভ্রাতৃত্ব এবং অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এই নিয়ে শোক প্রকাশ করলেন। তিনি লেখেন, সঙ্গীতের এক নক্ষত্র আজ অস্ত গেল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি জাকির হোসেন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। জাকির হোসেন শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের এক অবিনশ্বর সাধক। তার মৃত্যুর মাধ্যমে সঙ্গীতের একটি যুগ শেষ হল, কিন্তু তার সুরের মাধুর্য সময় ও সীমানার ঊর্ধ্বে চিরকাল বেজে চলবে। বিদায় সরস্বতীর এই অনন্য পূজারী। আপনার উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা। সোমবারের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামী 3 থেকে 4 দিন ঠান্ডা কম থাকবে গোটা রাজ্যেই। অর্থাৎ শীত প্রেমীদের জন্য কিছুটা মন খারাপ করা খবর। যদিও আগামী সপ্তাহ থেকে ফের পারদপতনের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 24 ঘন্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।
তবে তারপর থেকে 3 থেকে 4 দিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় জারি ছিল শৈত্যপ্রবাহের সতর্কতা। আজ থেকে আপাতত সেই সতর্কতা নেই। এদিকে উত্তরবঙ্গে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনি ও রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে উত্তরের জেলাগুলিতে। ঘন কুয়াশার সতর্কতা নেই কোথাও। আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহু প্রচেষ্টার পর সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন সূর্যকৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিকে নিম্ন আদালত মারফত আরেক তদন্তকারী সংস্থা সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে সেই আশঙ্কা থেকেই আগেভাগে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের যাবেন জানান কালীঘাটের কাকু। তবে সেই আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট। সূর্যকৃষ্ণ তরফে নিম্ন আদালতের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, উল্টে কেন তাকে আগাম জামিন দেওয়া হবে সেই মর্মে একাধিক প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাবুচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ। আর জি কর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শুক্রবার আর জি করের হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। এবার এই জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 17 থেকে 26 ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল করা হয়েছে বলে খবর। পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধর্না মঞ্চ গড়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। ডাক্তারদের বক্তব্য, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারপরেও এদের ছেড়ে দেওয়া হলো কেন? তাদের আরও অভিযোগ, রাজ্য সরকার এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না। তার প্রতিবাদ স্বরূপ আগামী দিনের ধর্না। অনুব্রত কাজলের গড়ে বীরভূমে সমবায় ভোটে ধাক্কা তৃণমূলের। নলহাটির কয়থা সমবায় নির্বাচনে হার শাসক দলের। বাজিমাত বাম কংগ্রেস জোটের। সমবায় 37টি আসনের মধ্যে 20টি আসনে জয়ী জোট। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী 17টি আসনে। পঞ্চায়েত ভোটে নলহাটিতে একছত্র আধিপত্য ছিলেন তৃণমূলের। লোকসভা নির্বাচনেও কাজল শেখের নেতৃত্বে ব্লকে লিড পেয়েছিল শাসক দল, কিন্তু সমবায় সমিতিতে ধাক্কা। সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন বলেন, 12 বছর পর কয়থা সমবায় সমিতিতে নির্বাচন হলো, আর সেখানে এভাবে মুখ থুবড়ে পড়ে তৃণমূল। আমরা বাম কংগ্রেসের জোটের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করি। তৃণমূল গোটা রাজ্যে দুর্নীতি করছে, তেমনি সমবায়ও করছে। এটা সমবায়কে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে গোটা রাজ্যে এটাই ঘটবে। আর সে কারণেই তৃণমূল সন্ত্রাস তৈরি করে ভোট দিতে দেয় না। আর সেই পরিস্থিতিতেও সমবায় নির্বাচনে তৃণমূল ধাক্কা খেল। এ বিষয়ে তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, কেন এমন ফলাফল হল দলগতভাবে তা পর্যালোচনা করা হবে। বিধাননগরীর প্রমোটার মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক, ধৃত রমেন মণ্ডল। রাতভর তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রবিবারই পুলিশ এই ঘটনায় শুভেন্দু মণ্ডল ওরফে বাবাইকে গ্রেপ্তার করে। এই নিয়ে মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগর পুর নিগমে বৈধ অনুমতিতে প্রমোটার কিশোর হালদার নিজের জমিতে বহুতল তৈরি করছেন। তার অভিযোগ, তা সত্ত্বে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে 50 লাখ টাকা তোলা চান। প্রথমবার কাউন্সিলরকে 3 লক্ষ টাকা দেন বলেই দাবি ব্যবসায়ীর। তবে প্রতিদিনই দাবি দেওয়া বাড়তে থাকে। টাকা দিতে পারছিলেন না প্রমোটার। শনিবার কাউন্সিলর নিজেই প্রমোটারের কাছে আসেন বলেই দাবি। তাতে দাবি পূরণ করতে পারেননি প্রমোটার। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, তোলাবাজি এবং অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হবে। বীরভূম কোর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত। দ্বিতীয় মিটিংয়ে কোর কমিটি নেওয়া সিদ্ধান্তই হবে চূড়ান্ত, তা মানলেন অনুব্রত মণ্ডল। বৈঠকে কোর কমিটির আহ্বায়ক বলেন, বিকাশ রায়চৌধুরী একটা স্পষ্ট করে দিলেন। যদিও মিটিংয়ের মধ্যে অনুব্রত মণ্ডল বলেন, আশিস ব্যানার্জি মিটিং পরিচালনা করবেন। সাঁইথিয়াতেও একটা অনুষ্ঠানে যোগ দেন কাজল শেখ। স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা জানেন না। এক্ষেত্রে কাজল শেখ জানান, যারা আয়োজক তারা ডেকেছেন। এক্ষেত্রে তার কিছু করার নেই। কোর কমিটি তা মেনে নেয়। সিদ্ধান্ত হয়েছে, আগামী 1 থেকে 30 জানুয়ারি দল যে কর্মসূচি ডেকেছে তা পালনে জোর দেওয়া হবে। এই নিয়ে 29 জানুয়ারি জেলা কমিটি বৈঠক বসবে। অনুব্রত মণ্ডল এদিন বলেন, তোরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।